ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শিক্ষার্থী সহ নিহত 201। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি। হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। জাতীয় স্বার্থে সবাই এক, বিতর্ক হোক সংসদে। এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন চান পরোয়ার, দ্রুত স্থানীয় নির্বাচন দাবি নাহিদের। এবং এবার ঈদ যাত্রা হবে স্বস্তির, বড় মৌসুমে হবে না তেল সারের সংকট। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার, জনকল্যাণে কাজ করার প্রত্যয় মন্ত্রীদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এতে 24টি প্রদেশে মোট 201 জন নিহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে অন্তত 50 শিশু শিক্ষার্থী রয়েছেন। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন একজন। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় ধ্বংস হয়ে যায় একটি প্রাথমিক স্কুল। এতে স্কুলটির অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হন, আহত হন অনেকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কয়েক দফা বিস্ফোরণে শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা, পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন, তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আক্রমণের নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান তাদের। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে পাল্টা ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এটিকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। পাকিস্তান ও ইন্দোনেশিয়া অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার এবং প্রয়োজনে তেহরান সফরেরও ইচ্ছা প্রকাশ করেছেন। রাশিয়া ও স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করবে বলে মন্তব্য মস্কোর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে একতরফা সামরিক হামলা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করে তেহরানের কাছে সংঘাত এড়ানোর সুযোগ থাকলেও তারা তা ব্যবহার করেনি। দুই দেশই ইরানের সাধারণ মানুষের অধিকার ও আঞ্চলিক সমৃদ্ধির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা হরমুজ প্রণালীতে তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়বে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্যও বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শাহজালাল বিমানবন্দরে আসা যাত্রীরা। 13636 নম্বরে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার অনুরোধ করেছেন কর্তৃপক্ষ। এদিকে প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা দিয়েছে দূতাবাস। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। এখন ফ্লাইট বন্ধ, আর কি যুদ্ধ চলে এই জন্য নাকি ফ্লাইট বন্ধ। কয়টার সময় ফ্লাইট হবে না পরবর্তীতে কোন সময় ফ্লাইট হবে এই কিছু এখনো জানা নেই। বিকাল 4টায় আইছি, সৌদি যাব। ফ্লাইট যতগুলো আছে আরব আমিরাতের বন্ধ করে দিলে। এত বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডিয়াম ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে প্রগতি করছি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন চরম উদ্বেগে। আমরা কাজে ছিলাম, হঠাৎ করেই চারপাশে বিকট আওয়াজ, তো আমরা অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। ঘরের ভিতরে এখন বিকট শব্দের আওয়াজে আমরা অ্যাকচুয়ালি বাইরে চলে আসছি এবং দেখলাম যে আকাশ, অনেক জায়গাতে আকাশ ধোঁয়া। দেশটিতে বসবাসকারী প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, এরই মধ্যে ফ্লাইট বাতিল হওয়া 850 যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে
যদি এই ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশন কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও আকাশসীমা বন্ধ থাকায় অনেকেই কর্মসূত্রে ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যেতে পারছেন না। পরিস্থিতি ইতিবাচক দিকে গড়ালে তাদের বিদেশ গমন নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে সরকার। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াত আমির। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল আয়োজিত কোনো অনুষ্ঠানে সরকার প্রধানের আগমন, দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এমন সংস্কৃতি ছিল অনুপস্থিত। আজ একই ইফতারের টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে জানান দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য বদলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ছুটির দিনে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিনে দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় কার্যালয়ে আসার পর অধীনস্থ দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেন মতবিনিময়। গত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে তা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা দরকার। ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে। সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই, নারীকে এম্পাওয়ার করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে
সক্ষম আমরা। দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন সহ দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার নিয়ম মেনে চলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে, আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। সবাইকে নিয়ে দেশের মানুষের ভাগ্য বদলের কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা সংসদে আইন আকারে পাশ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই সনদের কোনো বিষয়ে সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজকের এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্যে মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এবারের জাতীয় সংসদ হবে সব তর্ক বিতর্কের স্থান। সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো। জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ আইন আকারে পাশ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশা রাখবো, সারা এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইনডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। নাগরিক পার্টির 1 বছর পূর্ণ হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বড় মৌসুমে তেল ও সার সংকট ঠেকাতেও ব্যবস্থা নিচ্ছে সরকার। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতেও কাজ চলছে। বিভিন্ন জেলায় কর্মসূচিতে একথা জানিয়েছেন মন্ত্রীরা। দায়িত্ব বুঝে নেবার পরপরই দেশের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন কিংবা সফরে যাচ্ছেন তারা। শনিবার সকালে নারায়ণগঞ্জে নদীবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন এবং ড্রেজার বেইজ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এবারে ঈদযাত্রা নিয়ে কথা বলেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। এদিকে দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কৃষক যেন চলতি বড় মৌসুমে তেল ও সার সংকটে না পড়ে সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষকের যাতে সার এবং সেচ এবং বিদ্যুতের জন্য যাতে সেচের কোনো সমস্যা না হয়, এ ব্যাপারে ইনশাআল্লাহ বর্তমান সরকার সচেষ্ট আছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে EU-কে সরকার চিঠি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সহ বন্ধ হওয়া শ্রমবাজার খোলার বিষয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কঠিন চ্যালেঞ্জ হলেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ইউনিয়নকে
আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। সমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ আছে সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেছেন, নদী শাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে দখল মুক্ত করে পঞ্চগড়ের সব খাল ও নদী 6 থেকে 7 মাসের মধ্যে পূর্ণ খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলার 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেলে প্রথম আলো পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, হামলার সময় লুটের ঘটনা অপরাধীদের জড়িত থাকার প্রমাণ দেয়। এ যেন প্রতিবাদের এক ভিন্ন ভাষা। পুড়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে প্রদর্শনীর আয়োজন। দর্শনার্থীরা প্রতিনিয়তই শাস্তি চাইছেন হামলাকারীদের। শনিবার বিকেলে পুড়িয়ে দেয়া প্রথম আলোর কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধিরা ঘুরে দেখেন ধ্বংসস্তূপ, প্রত্যক্ষ করেন হামলার ভয়াবহতা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে এমন হামলার মাধ্যমে সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে লজ্জিত করেছে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তাদের রুখে দেওয়ার বার্তা দেয়া হবে বিশ্বের কাছে। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী দিয়ে সেটা কখনো পারেনি। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এই হামলা নিয়ে বিভিন্ন মহলে কথা শুনতে হয়েছে তৎকালীন সরকারকে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, হামলার পাশাপাশি লুটের ঘটনা প্রমাণ করে একদল অপরাধী প্রবেশ করেছিল ভবনে। এই ধ্বংসযজ্ঞটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে সেটা আরও বেরিয়ে পড়েছে এবং এই ধ্বংসযজ্ঞের ধরন দেখে যেটা মনে হয় যে যেমন বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট হয়েছে, তার মানে ধ্বংসযজ্ঞের সঙ্গে কিন্তু একদল অপরাধীরাও জড়িত ছিল। দ্রুত হামলাকারী ও পেছনের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দর্শনার্থীরা। বলেন, বিএনপির নির্বাচনী ম্যান্ডেটের অন্যতম গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছে সিপিডি। বৈষম্যমূলক এই চুক্তি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নীতি বিরোধী বলেও দাবি করা হয়। এই চুক্তি দেশের উন্নয়নে বাধা তৈরি করবে উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থাটি। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর জবাবে নতুন বৈশ্বিক শুল্ক প্রথমে 10%, পরে 15% আরোপের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই শুল্ক এবং দেশটির সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্য চুক্তি নিয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি অংশীজনদের নিয়ে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের আজকের মিডিয়া ব্রিফিং এর এ অবস্থায় শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা শুল্ক চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারাগুলো তুলে ধরে সিপিডি। বেসরকারি গবেষণা সংস্থাটি বলছে, চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা থাকলেও বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কৌশলগত খনিজ ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং কিছু খাতে নীতিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়। সিপিডির মতে, এতে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে সেটি যদি মার্কিন স্ট্যান্ডার্ডের সাথে সমকক্ষ না হয়, তাহলে বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না।
এটিও আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। একই সাথে আমরা বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ, তৃতীয় দেশ থেকে বিনিয়োগ আসলে সেই বিনিয়োগ সংক্রান্ত তথ্যপাত্র তাদের সঙ্গে আমাদেরকে সরবরাহ করতে হবে বা তাদেরকে জানাতে হবে। আমাদের কাছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এরকম একটি চুক্তি যদি করা হয় তাহলে বাংলাদেশের যে মসৃণ রূপান্তর কৌশল বা STS এটি বড়ভাবে বাংলাদেশ ব্যাহত হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে এই চুক্তিকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিবিরোধী ও বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। US সুপ্রিম কোর্টে যে নির্দেশনাটি এসছে, যে পজিশনটি এসছে, সেটিতে কিন্তু এটি পরিষ্কার যে এই পুরো বিষয়টি আসলে ভ্রমাত্মক। যদিও ওটা শুল্ক সংক্রান্ত বিষয় ছিল, কিন্তু ওটিকে ব্যবহার করে বাংলাদেশের মতো একটি দুর্বল দেশকে যে এরকম একটি বৈষম্যমূলক চুক্তিকে বাধ্য হওয়া, এটিও আসলে ওই চুক্তিরই অংশ হতে পারে, ওই নির্দেশনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। সুতরাং আমার মনে হয় যে সরকার এই তিনটি বিষয়ের আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যামিকেবলি আলোচনা করতে পারেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এ সময় দেশের জ্বালানি সংকট সমাধানে LNG আমদানির পাশাপাশি দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সেগুলো পর্যাপ্তভাবে বিশ্লেষণ করে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো রমজানের প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও এখন বাড়ছে। ভিড় কম থাকতে আগেই কেনাকাটা সারতে চান ক্রেতারা, তবে অভিযোগ বাড়তি দামের। ঈদ উল ফিতর সামনে রেখে চলছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। শনিবার রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, নূরজাহানের মতো মার্কেট ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা সমাগম। গরমে আরামদায়ক 3 পিসের চাহিদা বাড়লেও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। মাদারপুর থেকে শপিং করার জন্য আসছি, 3 পিস কেনার জন্য, প্যান্ট পিস, শার্ট, গেঞ্জি। আয়ের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি চাচ্ছে, যার কারণে আমরা খুব ইতস্তত হচ্ছি। আমরা যে বাজেট নিয়ে আসি সে বাজেট আমাদের কভার করতেছে না। ভালো প্রোডাক্টগুলো পাবো, কালারগুলো পাবো, লাস্টের দিকে দেখা যায় ওদের স্টক শেষ হয়ে যায়, পছন্দের সাথে মিলাতে পারি না, আর আকাশচুম্বী দাম। ঈদ কেনাকাটায় সবার আগে প্রাধান্য পাচ্ছে পরিবারের শিশুরা, তাই তো আগেভাগেই কিনতে রাজধানীর বাইরে থেকেও এসেছেন অনেকে। বেচাকেনা টুকটাক করছে গতকালকে থেকে, তো সবার আগে বাচ্চাদের জিনিসগুলো আগে বেশি চলে। বাচ্চাদের এবং গিফট আইটেম যা আছে এগুলো আগে দেখবো। বাচ্চার কেনাকাটার জন্য আসছি, ওদেরকে নিয়েই তো আমাদের ঈদ, বাচ্চার খুশিতে আমরা খুশি। বাচ্চাদের জন্য আসছি, আর আগে এত তো এখন ভিড় হয়ে যাবে, এই জন্য আসছি। ভিড় বাড়ছে নারীদের গহনার দোকানেও। বিক্রেতাদের দাবি কম দামে বিক্রি করছেন তারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। সীমিত পেয়েছে, যেগুলো সব জায়গায় বসুন্ধরা বিক্রি করে 400-500, আমরা বিক্রি করি 250। জুয়েলারি পণ্য বেশি, অনেক দাম চায়। এবার হালকা ও আরামদায়ক গ্রীষ্মকালীন পোশাকের চাহিদা বেশি। নারীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি ও ভারতীয় 3 পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিছুটা ভিন্ন আবহে চলছে এবারের অমর 21শে বইমেলা। বইপ্রেমীদের আনাগোনা থাকলেও মেলার চিরচেনা রূপ সেই অর্থে দেখা যায়নি সাপ্তাহিক ছুটির দিনেও। তবে শিশু চত্বরে আয়োজিত পাপেট শো আর বায়োস্কোপের রঙিন পর্দায় উচ্ছ্বসিত দেখা গেছে শিশুদের। বইমেলায় আসা শিশুদের মূল আকর্ষণ পাপেট শো আর বায়োস্কোপ ঘিরে। সিসিমপুরে দেখা না পেলেও বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে এসব আয়োজন ঘিরেই উচ্ছ্বাসে মাতে শিশুরা। ছাগল দেখলাম, তারপরে 2টা পিচ্চি দেখলাম, বাঘ, পায়রা, মাথায় দিয়ে তায়রা। বড়দের হাত ধরে শিশু চত্বরের রঙিন সব বইয়ের স্টলে ঘুরতে দেখা গেছে ক্ষুদে পাঠকের দলকে। গল্প, ছড়া আর গানের সঙ্গে যেন তাদের গভীর মিতালি। আমি বই কিনতে আসছি, আমার যেটা যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিব। এখানে সে যে নিজেই চুজ করে করে হচ্ছে বই দেখছে। অমর 21শে বইমেলা শুধু এক মেলা নয়, এ যেন ভাষার এক ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত যুক্ত হয় ছড়া, কবিতা, গল্প, ইতিহাস সহ আরও নানান কিছু। রং তুলিতে আঁকা এই সকল ছড়া কবিতার রং ছড়িয়ে পড়ে মেলায় আসা সকল বয়সী মানুষের প্রাণে। আর তাই বছর ঘুরে এ মেলা পরিণত হয় বাঙালির প্রাণের উৎসবে। বিকেল গড়াতে কিছুটা ভিন্ন রূপ নিতে শুরু করে বইমেলা। মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে বইপ্রেমীদের সমাগম। তবে বইমেলার চিরচেনার রূপ যেন এখনো অধরা। গতকালকে কিছু লোকজন ছিল, যেহেতু শুক্রবার ছিল, বাট আজকে আবার মানুষজন কম। যতটা আশা হব ভেবেছিলাম সেরকম হয় নাই। স্টার্টিং ইজ এ গুড ওয়ান, এবং এখন দেখতে হয় যে পরবর্তী আগামী সময়গুলো কেমন কাটে। এবার হচ্ছে রমজান মাসে হওয়ার কারণে
লোকজন মনে হচ্ছে একটু কম হচ্ছে প্রথমের দিকে, তো এই জন্য পরে হয়তো বেশি হবে আরও। বছরব্যাপী অপেক্ষায় থাকা বইপ্রেমীদের পদচারণায় এবারও মুখর হয়ে উঠবে বাঙালির প্রাণের এ আয়োজন। সেই প্রতীক্ষায় আয়োজকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সরকার সমাজের উন্নয়নে কাজ করা তরুণদের পাশে থাকবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির অর্কিড কনভেনশন হলে মজার স্কুলের ইফতার ও দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পর্যাপ্ত সরকারি স্কুল তৈরি করে শিশুদের উন্নত শিক্ষাদান ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আশাও ব্যক্ত করেন তিনি। আমরা ইনশিওর করব প্রত্যেকটা স্কুলের কারিকুলামের স্ট্যান্ডার্ড যেন সিমিলার হয়, যেন সরকারি বিদ্যালয়গুলোতে পড়ে আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎ তাদের তৈরি করতে পারছে না, স্বপ্ন দেখতে পারছে না, তার জন্য মজার স্কুলে বা এরকম আরো অনেক কিছু তৈরি করতে হচ্ছে। এই জায়গাটা যেন আগামীতে করতে না হয়। তরুণরা বা যারা কাজ করছে সমাজের জন্য, তাদের জন্য বেসিক জায়গাগুলোতে তাকাতে না হয়। কারণ আমাদের সংবিধানে আমরা আমাদের সমাজকে, আমাদের শিশুদেরকে, আমাদের গার্ডিয়ানদেরকে প্রমিস করে দিয়েছি যে শিক্ষার সুব্যবস্থা সরকার তাদের জন্য করবে। জিডিপির ৫% স্বাস্থ্য খাতে খরচ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। শনিবার রাজধানীর নিটোরে ড্যাবের ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে এ কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকার আগামী ৫ বছরের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনবে বলে জানান তিনি। এ সময় ড্যাব সহ সব চিকিৎসকদের সরকারকে সহায়তা করার আহ্বান জানান মন্ত্রী। আমরা পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দকে শতকরা ৫% পর্যায়ে নিয়ে আসবো। জনগণের জন্য যদি প্রকৃত একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একটা হেলথ সেফটি নেটওয়ার্কের মধ্যে যেতে হবে। এবং আমি আশা করি আপনারা অতীতে যেমন বিএনপিকে সহযোগিতা করেছেন, ঠিক তাই ধারাবাহিকতাতেই আপনারা তারেক রহমানের সরকারকেও স্বাস্থ্য খাতের এই বিষয়গুলিতে সহযোগিতা করবেন। শুরু হলো অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালে ঘটনাবহুল এ মাসেই আসে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করতে গণহত্যা শুরু করে হানাদার বাহিনী। ২৫ মার্চ কালো রাত সাক্ষী হয় নৃশংস হত্যাযজ্ঞের। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে দাবানলে পাকিস্তানকে পুড়িয়ে ছাই করে জন্ম হয়েছিল বাংলাদেশের, তার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল মার্চ মাসেই। ১৯৭১ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩ মার্চ অনুষ্ঠিতব্য গণপরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। প্রতিবাদে ২ ও ৩ মার্চ পালিত হয় হরতাল। ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান, যাতে আসে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান। তবে বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে ২৫ মার্চ রাতে ভয়াবহ এক হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। ইয়াহিয়া খানের নির্দেশে দেশজুড়ে একযোগে চালানো হয় নিরস্ত্র নিরপরাধ বাঙালি নিধনের অভিযান। পরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান, যাতে পাক হানাদারদের রুখে দাঁড়ানোর প্রেরণা পায় বাঙালি। দীর্ঘ ৯ মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ডিসেম্বরের ১৬ তারিখ লেখা হয় বিজয়গাথা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সংঘাত বন্ধ না হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স এবং ওমান। গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক টুইট বার্তায় বলেছেন, বিপজ্জনক এই উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে। এটি সবার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, একই সাথে আন্তর্জাতিক শান্তিও বিনষ্ট করতে পারে। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, এটি সবার জন্যই বিপজ্জনক এবং এটি অবশ্যই থামাতে হবে। তিনি আরও বলেছেন, মিত্রদের সুরক্ষার জন্য তারা যদি চায় তাহলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতেও তিনি প্রস্তুত। এদিকে ক্রমবর্ধমান উদ্বেগজনক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ফ্রান্স, ব্রিটেন, জার্মান ও পোল্যান্ড তাদের নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া ইসরায়েল ও পশ্চিম তীর ভ্রমণে সতর্কতা আরোপ করেছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তা যৌথ বিবৃতিতে এই পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করেছেন। একই সাথে এই দুই নেতা সব পক্ষকে আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক আইনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যগামী ওমান, কাতার, ইমারাত এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ফ্রান্স থেকে বাংলাদেশে যাচ্ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। এই ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে তারা বিমানবন্দর থেকে ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাভেলস এজেন্সি ব্যবসার সাথে যুক্ত বাংলাদেশি প্রবাসীরা। একই সাথে তারা এও জানিয়েছেন, এটি সাময়িক, পরিস্থিতি উন্নতির দিকে গেলে ফ্লাইট আবারও চালু করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে, যা এখনও চলমান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক নেতিবাচক মারাত্মক প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফ্রান্স, প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ইরান সংকটে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। কুয়েত থেকে সেখানকার বিস্তারিত জানিয়েছেন মঈন সুমন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র মিলে একটি যে অস্থিরতা বিরাজ করছে, তাদের এই অস্থিরতার ভয়াবহ অবস্থা কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের উপর পড়েছে। আজ কুয়েত সময় প্রায় 10টা কি 11টার দিকে, অর্থাৎ স্থানীয় সময় জোহর নামে যে আগ মুহূর্তে কুয়েতের আকাশে অনেকগুলি মিসাইল দেখা যায়। মিসাইল আকাশে দেখার পর থেকে কিন্তু কুয়েতের আকাশের সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এতে কিন্তু যেখানে যে প্রবাসীরা আছেন বা বিভিন্ন দেশের নাগরিকরা এখানে আছেন, তারা কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়েছেন। যতটুকু আমরা বিভিন্ন জায়গাতে যে খবর পেয়েছি, এই আতঙ্কিতর ফল কিন্তু বিভিন্ন মার্কেটে যে পড়েছেন। কারণ এখানে যে এখন আমি কয়েক জায়গাতে কথা বলে জানতে পেরেছি, বিভিন্ন মার্কেটে পানির সংকট দেখা দিয়েছে বা বিভিন্ন তারা খাদ্য দ্রব্য, নিত্য প্রয়োজন পণ্যগুলি তারা যথেষ্ট পরিমাণে নেওয়ার জন্য, মজুত করার জন্য তারা বিভিন্ন মার্কেটে খুব ভিড় জমাচ্ছেন। তবে কুয়েত সরকার সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন এবং কুয়েতে গ্যাস, বিদ্যুৎ সব ধরনের সব খাদ্য পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তারা কাউকে মজুত করতে না করেছেন। এছাড়া আরেকটি নির্দেশনা দিয়েছেন, যদি কোনো ধরনের এরকম হঠাৎ করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু নিরাপদ স্থানে থাকে বা ওই যে আন্ডারগ্রাউন্ড অথবা এই যে বিভিন্ন বিল্ডিংয়ে যদি কোনো গ্যাস বা ধাতু পদার্থ থাকে, এগুলি থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল কুয়েত থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে 1 মার্চ একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। 1919 সালের এই দিনে জাপানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সমগ্র কোরিয়া জুড়ে যে গণ আন্দোলনের সূচনা হয়, তা ইতিহাসে শামিল জল বা স্বাধীনতা আন্দোলন দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপন করে থাকে দেশটি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। 1910 সালে কোরিয়া দখলে নেয় জাপান। রাজনৈতিক দমনপীড়ন, ভাষা ও সংস্কৃতির উপর বিধিনিষেধ এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ক্রমেই তীব্র হয়ে ওঠে। দীর্ঘ 9 বছরের শাসন ব্যবস্থায় কঠোর পরিস্থিতি দেয়ালে পিঠ ঠেকে যায় কোরীয়দের। অবশেষে 1919 সালের 1 মার্চ রাজধানী সিউলে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। এরপর সারা দেশে লাখো মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেন। এই আন্দোলনে নিহত হন হাজারো মানুষ, গ্রেফতার হন অনেকেই। তারপর এই আন্দোলন কোরিয়ার স্বাধীনতার সংগ্রামকে নতুন গতি এনে দেয়। কোরীয়দের কণ্ঠে প্রতিধ্বনিত হয়, দেহান স্বাধীনতা দীর্ঘজীবী হোক।
দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর 1 মার্চ দিবসটিতে জাতীয় ছুটি পালিত হয়। দেশটির 5টি জাতীয় দিবসের মধ্যে এটি অন্যতম। সরকারি ভবন ও সাধারণ মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উড়ানো মানে আমাদের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় চেতনার প্রতি সম্মান প্রদর্শন। আমি বিশ্বাস করি আমাদের সব নাগরিক একসঙ্গে এই উদ্যোগে অংশ নিয়ে শহর জুড়ে দেশপ্রেমের অনন্য দৃশ্য সৃষ্টি করবেন। এদিকে সামিল জলের নাম পরিবর্তনের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। শিক্ষাবিদ ও নাগরিক সংগঠনগুলোর মতে কেবল দিবস ভিত্তিক উদ্যোগ ঐতিহাসিক তাৎপর্য পুরোপুরি প্রকাশ করতে পারে না। দক্ষিণ কোরিয়ার 5টি জাতীয় দিবসের মধ্যে একমাত্র সামিল জলই শুধু তারিখ দিয়ে পরিচিত। সামিল জলকে শুধু একটি সংখ্যার মাধ্যমে পরিচিত না করে দিনটির প্রকৃত অর্থ ও চেতনাকে স্পষ্টভাবে তুলে ধরতে এটিকে স্বাধীনতা ঘোষণা দিবস নামে অভিহিত করার প্রয়োজন বলে মনে করি। এই বিতর্ক কেবল নাম পরিবর্তনের প্রশ্ন নয়, এটি কোরিয়ার ইতিহাস চর্চা, জাতীয় পরিচয় ও স্বাধীনতার মূল্যবোধকে নতুনভাবে পুনর্বিবেচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সামিল জল যা তৃতীয় মাসের প্রথম দিনকে নির্দেশ করে। কোরীয়রা এই দিনে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনে যান এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 11টি রাজ্যের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে নানা কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা সংশোধন ইস্যুটি ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজ্যের প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির মধ্যেও শুরু হয়েছে তীব্র কথার লড়াই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। অবশেষে প্রকাশ করা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বহুল বিতর্কিত চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার বিকেলে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর, যাকে নিবিড় ভোটার তালিকার নিরীক্ষণও বলা হচ্ছে, তার ফলাফল প্রকাশ করা হয়। সেই তালিকায় 62 লাখ ভোটারের নাম বাদ পড়েছে। 7,66,00,000 নাম সম্বলিত পুরনো ভোটার তালিকার সংশোধন কাজ শুরু হয় গত বছরের 28 নভেম্বর। সুপ্রিম কোর্টের নির্দেশে এক দফা সময় বাড়ানোর পর শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল জানান, নতুন তালিকায় 7,04,59,284 জনের নাম রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের নিরীক্ষণে প্রায় 62 লাখ নাম বাদ পড়েছে। যদিও এর মধ্যে মৃত ভোটার 24,17,000, স্থানান্তরিত ভোটার ছিলেন 20 লাখ, খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ছিল 12 লাখ। একই ব্যক্তি একাধিক জায়গায়ও নাম ছিল 1,40,000-এর মতো। গত বছর 16 ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 2.5 মাস সময় নিয়ে নতুন তালিকা তৈরির আগে কমিশনের তদন্তে আরও প্রায় 6 লাখ ভোটারের নাম বাদ পড়ে। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, রাজস্থান, গুজরাট, কেরল, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে একইভাবে ভোটার তালিকায় নিবিড় সংশোধন কর্মসূচি হাতে নেয় নির্বাচন কমিশন। এর আগে খসড়া ভোটার তালিকা থেকে পশ্চিমবঙ্গে মৃত এবং একাধিক জায়গায় নাম থাকা 58 লাখ নাম বাদ দেওয়া হয়। পাশাপাশি নানা ধরনের অসঙ্গতি থাকায় চিহ্নিত হয় 1,07,00,000 ভোটারের নাম। তাদের প্রত্যেকের কাছে নোটিশ পাঠিয়ে নতুন করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী 7 মের আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আর সেই লক্ষ্যেই প্রকাশ করা হলো নতুন এই সংশোধিত ভোটার তালিকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সৌদি আরবে ওমরা করতে গিয়ে আটকা পড়েছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন মুশি। এদিকে এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। যুদ্ধের ক্ষতিকর প্রভাব ব্যাপক। যে প্রান্তেই ধ্বংসযজ্ঞ শুরু হোক না কেন তা প্রভাবিত করে গোটা বিশ্বকেই, যেখান থেকে বাদ পড়ে না ক্রীড়াঙ্গন। দুঃখজনক হলেও সত্যি, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।
ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। মুশফিকের পরিকল্পনা ছিল ওমরা শেষ করে দুবাই হয়ে দেশে ফিরবেন তিনি, কিন্তু দুবাই যাওয়ার পর সেখান থেকে তার ফ্লাইট আবারও সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। ফলে সেখানেই আটকা পড়েন সাবেক অধিনায়ক। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরাহ পালন করার জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে টি-20 বিশ্বকাপ। এই আসরের সঙ্গে সম্পৃক্ত কেউ সরাসরি যুদ্ধ দ্বারা আক্রান্ত না হলেও মধ্যপ্রাচ্যের ক্রিকেটার এবং ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ক্রুদের নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেট। মধ্যপ্রাচ্যের চলমান সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি কোনো প্রভাব ফেলেনি, তবে খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচার কর্মী ও ইভেন্ট স্টাফ সহ উল্লেখযোগ্য সংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভর করেন। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র। আইসিসি ট্রাভেল ও লজিস্টিক্স টিম আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট ও সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। এছাড়াও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিশ্বকাপ শেষে নিরাপদে দেশে ফিরতে একটি ডেডিকেটেড ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করেছে আইসিসি। এস এম ইকবাল, সময় সংবাদ। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।